আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা এই দুর্লভ উপন্যাসটি নিয়ে আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি যে আলোচনায় কি থাকছে। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, যার সম্পর্কে একটু না বললেই নয়। এখানে বিশেষ বিশেষ স্থানগুলো দেওয়া রয়েছে। দুটো কাহিনীতে যে এটি বর্ণিত হয়েছে সেই দুটো কাহিনীর মূল চরিত্রসমূহগুলো দেওয়া রয়েছে, মূল বিষয়বস্তু, প্রধান চরিত্রসমূহ, উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। তো শুরু করছি কাশবনের কন্যা। কাশবনের কন্যা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, এই আলোচনাটি আমরা যখন সেই প্রধান চরিত্রে চলে যাব তখনই বলবো। শামসুদ্দিন আবুল কালাম। শামসুদ্দিন আবুল কালাম বরিশাল জেলার নলছিটি থানার অন্তর্গত কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন ছিল তার সাহিত্য রচনার মূল উপযোগ্য বিষয়। অর্থাৎ শামসুদ্দিন আবুল কালাম যেখানে জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলায়, তো সেই বরিশাল অঞ্চলটি এই দক্ষিণ অঞ্চলগুলোতে বসবাস করা অনেক বেশি কঠিন, বা তাদের যে জীবনযাত্রা, তাদের যে জীবন প্রবাহ, জীবন জীবিকা অত্যন্ত দুর্বিষহ এবং কষ্টকর। চর অঞ্চল বলা যেতে পারে, এপার ভাঙে ওপার গড়ে। আর এই বালুচরের মধ্যে আসলে ফুল ফুটানো বা চাষাবাদ করা, ফসল ফলানো অনেক বেশি কষ্টকর। তো এটা যেহেতু কাশবনের কন্যা 1954 সালে এটি প্রকাশিত হয়, তো 54 সালের দিকে কিন্তু আমরা ততটাও উন্নত ছিলাম না। যখন আমাদের যুক্ত ফ্রন্ট নির্বাচন হয় তখনই কিন্তু এই উপন্যাসটি শামসুদ্দিন আবুল কালাম রচনা করেন। তো তৎকালীন সময়ে কিন্তু আসলে কৃষিকাজ এবং মৎস্য সংগ্রহের উপর অনেকেরই জীবন জীবিকা ধারণ করত। তো সেক্ষেত্রে তাদের অনেক বেশি দুর্বিষহ জীবনযাপন করতে হতো। সেই চিত্রগুলো শামসুদ্দিন আবুল কালাম প্রত্যক্ষভাবে তিনি অবলোকন করেছেন। এই জন্যই তিনি বরিশাল অঞ্চলটাকে নিয়েই, অর্থাৎ তার জন্মভূমিকে নিয়েই, সেই সাথে সেই গ্রাম্য বাংলার যে প্রেমের চিত্র রয়েছে, রোমান্টিক চিত্র রয়েছে, সেই দারিদ্রতা এবং রোমান্টিকতার আদলে সব কিছুর সংস্পর্শে সবকিছু মিশিয়ে তিনি সুন্দর একটি উপন্যাস রচনা করেছেন। তার জন্ম হচ্ছে 1926 সালে এবং 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো শামসুদ্দিন আবুল কালামের এটি হচ্ছে প্রথম উপন্যাস। এই উপন্যাসে মোট 25টি পরিচ্ছেদ রয়েছে। এখানে আমি কিছু কিছু নৌকার নাম দিয়েছি। এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় তারা বলে নৌকা। এই যে বজরা, পানসি, মুঠিয়া, কেরায়া, এগুলো মূলত নৌকার নাম, যা এক একটা অঞ্চলে এক একভাবে বলে, বা এক একটা নৌকার অবশ্য এক একটা বৈশিষ্ট্যও থাকে। যেমন কেরায়া হচ্ছে ছোটোখাটো নৌকা, বা পানসিকে দেখা যায় অনেক সুন্দর মানে বাঁকানো, সেই অনুযায়ী কিন্তু আসলে এই নামগুলো দেওয়া হয়েছে আঞ্চলিক ভাষায়। এরপর আমরা এখানে দেখি বিভিন্ন স্থানগুলোর নাম দেওয়া রয়েছে। আমরা এই উপন্যাসে দেখতে পারবো নলশিরিগঞ্জ, জলশিরিগঞ্জ, সুবিদপুর, ধবলার চর, কামদেবপুর, বৈশাখী গ্রাম, দেহলি দুয়ার, নাচমহল, আরো রয়েছে বেশ কিছু নাম। তো এগুলো মোটামুটি আমরা পেয়ে থাকি। এখানে মূলত দুটো প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। একটা হচ্ছে সখিনা হোসেন এবং মেহেরজানের প্রেম কাহিনী, আরেকটা হচ্ছে কানু শিকদার এবং জবেদার প্রেম কাহিনী। তো আমরা মূল বিষয়বস্তুতে দেখি যে আসলে এটার মূল বিষয়বস্তুটি কি। মূল বিষয়বস্তু হচ্ছে বৃহত্তর বরিশাল জেলার, অর্থাৎ দক্ষিণাঞ্চলের, যেখানে শামসুদ্দিন আবুল কালাম জন্মগ্রহণ করেছেন, বৃহত্তর বরিশাল জেলার দক্ষিণাঞ্চলের নিম্নবর্গের মানুষকে কেন্দ্র করে নদী ও সমুদ্র নির্ভর মানুষের সংগ্রাম, সংক্ষোভ, আশা, আকাঙ্ক্ষা, বেদনা, বিপর্যয়, হতাশা, বিশ্বাস, সংস্কার, ইতিহাস, ঐতিহ্য, সঙ্গীত, বৈশাখী পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি মেলা, আঞ্চলিক পরিবেশ, উপভাষা, নদী, মাঝি, প্রকৃতি, নারীদের দুরবস্থার চিত্র, বেশ্যাবৃত্তি, চর দখল, অজ্ঞাত বাবুদের ক্ষমতার দাপট, রূপকথা, উপকথা, হতাশা ও অচরিতার্থকে শব্দরূপে প্রকাশ করেছেন। অর্থাৎ দক্ষিণ বাংলার পুরো সমাজ চিত্রকে তিনি তুলে ধরেছেন। এখানে কিন্তু আমি মোটামুটি আমি সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি, বা এই উপন্যাসে কি কি চিত্রগুলো ফুটে তুলেছেন। অর্থাৎ দক্ষিণ অঞ্চলগুলো যেগুলো রয়েছে, যেমন সিলেট, বরিশাল, নোয়াখালী, কক্সবাজারের ওইদিকে, আসলে এই দক্ষিণ অঞ্চলগুলো আসলে মানুষ বসবাস করার জন্য মোটামুটি অনুপযোগী। এখানে যারা আসলে বসবাস করতো চর অঞ্চলে, তাদের কিন্তু জীবনটা অনেক বেশি সংকটময় ছিল, কষ্টকর ছিল। সেখান থেকে আসলে কোনো কিছু ফলন ঘটানো অনেক বেশি দুঃসাধ্য ব্যাপার ছিল। কিন্তু তারপরও মানুষ সেখানে বেঁচে ছিল। সেই দারিদ্রতার, সেই সংকটময় অবস্থান কাটিয়েই তারা সেখানে জীবন জীবিকা নির্বাহ করত। তো সেই চিত্রগুলোই কিন্তু এখানে দেখিয়েছেন। কাশবনের কন্যা উপন্যাসে যে বরিশাল অঞ্চলের নদী, মাঝি, প্রকৃতির মধ্যে যেমন ঐশ্বর্য রয়েছে, ঠিক তেমনি কিন্তু সর্বনাশও রয়েছে, সংহারকারিণীও রয়েছে। যখন তুফান আসে তখন কিন্তু গাঙের পানি একেবারে উছলে যায়।
তখন এপার থেকে ওপারে ভেঙে যায়, মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে ওঠে। গাছ গাছালি ঘরবাড়ি কিছুই পরোয়া করে না, সকল কিছু ভেঙে একেবারে নতুন করে জীবন সাজাতে হয়। এটাই হচ্ছে বরিশাল অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের মানুষের দুর্ভোগের একমাত্র কারণ। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে গাছ গাছালি ঘরবাড়ি কিছুই থাকে না, বর্ষায় তো প্রচুর বন্যা হয়, আর এই বন্যায় সব কুল একদম ছাপিয়ে নিয়ে যায়, জীব জন্তু কুমির কামড় সকল কিছু দিয়ে ভরে যায়। তো সেই দারিদ্র মানুষের সংগ্রাম সংক্ষোভ রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, বেদনা বিপর্যয় রয়েছে, হতাশা বিশ্বাস রয়েছে, তাদের সংস্কার রয়েছে, তাদের নিজস্ব কৃষ্টিকালচার রয়েছে। আমরা এখানে দেখতে পারবো ইতিহাস ঐতিহ্যও রয়েছে। তারা এখানে আমরা দেখি গীতিকথা, তারপরে হচ্ছে রূপকথা উপকথা, এগুলো দেখি। সঙ্গীত দেখতে পারি, গীতকথা কিন্তু সেখানে জারি সারি এগুলো আমরা দেখতে পারি। বৈশাখী পূর্ণিমাও দেখতে পারি। চৈত্র সংক্রান্তি মেলা যে রয়েছে সেই মেলা সব কিছু ছাপিয়ে এত দারিদ্রতা এত দুর্বিষহ জীবনকে পেরিয়ে তারা আবার কখনো কখনো আনন্দ উল্লাসেও মেতে উঠতে দেখি। আঞ্চলিক পরিবেশ তো রয়েছে, উপভাষা রয়েছে, যার যার ভাষা। এখানে কিন্তু অসংখ্য ভাষাও রয়েছে, যা নদী মাঝি প্রকৃতি রয়েছে। তারপর নারীদের দুরবস্থার চিত্র এখানে দেওয়া হয়েছে, বেশ্যাবৃত্তি দেখানো হয়েছে, চর দখল করা, এটা হচ্ছে মানে চর ভাঙার পর মানুষের মধ্যে যে একটা বিবাদ, এগুলো রয়েছে। ডাকাতি রয়েছে, অজ্ঞাত বাবুদের যে ক্ষমতার দাপট, তারা হচ্ছে অনর্থক খাজনা আদায় করেন। রূপকথা উপকথার গল্পগুলো রয়েছে। সার্বিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আসলে কাশবনের কন্যা দেখানো হয়েছে দুটি রোমান্টিক উপাখ্যানের মধ্য দিয়ে। অর্থাৎ এখানকার মানুষের নদী মাঝি প্রকৃতির সঙ্গে চলমান মানব জীবন আসলে একত্রীকরণ করে দেখিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের স্বপ্নহীন ও সংগ্রামী কৃষক মাঝি নিম্নবিত্ত সকল মানুষকে এখানে চিত্রিত করা হয়েছে। আমি এই পুরো বইটি পড়ে যেটি বুঝতে পেরেছি, এখানে মোটামুটি অসংখ্য চরিত্রই রয়েছে। তো আমি প্রত্যেকটি চরিত্র কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করেছি। তো আসছি প্রধান চরিত্র সমূহে। এখানে যে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে যে প্রথমে প্রকৃতির চিত্র দেখিয়েছেন, এরপর হচ্ছে হরিণ ও ইলিশ মাছের গল্প বলেছেন, এরপর হচ্ছে হোসেন মিয়ার চরিত্র বলেছেন, এরপর হচ্ছে সকিনার চরিত্র বলেছেন। এভাবে যে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে বিষয়টি এরকম নয়। আমরা প্রত্যেকটি চরিত্রের মধ্যে দিয়ে আসলে উপন্যাসের যে বাস্তব চিত্র সেগুলো কিন্তু আমরা বুঝতেই পারবো। আমরা কিন্তু দেখি যে প্রথমেই এই যে আমি বলেছি যে 25টি পরিচ্ছেদ দেওয়া আছে, 25টি পরিচ্ছেদ কিন্তু এভাবে দেওয়া আছে, হোসেন 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 সবদার মাঝি, শিকদার শিকদার শিকদার, এভাবে কিন্তু দেওয়া আছে 25টি পরিচ্ছেদ। তো আসলে আমরা ওভাবে যাব না, আমরা এই চরিত্রের মধ্যে দিয়েই আমাদের উপন্যাসটিকে পরিস্ফুট করার চেষ্টা করব। তো প্রথমেই কিন্তু আমরা হোসেন চরিত্রকে দেখি। হোসেন চরিত্র আমরা দেখেছি যে এই উপন্যাসের 25টি পরিচ্ছেদের মধ্যে উপন্যাসের 8টি পরিচ্ছেদে হোসেনের চরিত্র বা হোসেনের রোমান্টিকতা, হোসেনের প্রেম, হোসেনের দারিদ্রতা, হোসেনের বাস্তবতা তুলে ধরেছেন লেখক। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে হয়তো হোসেনই এই উপন্যাসের নায়ক চরিত্র হতে পারে, কিন্তু আসলে তা নয়। আমরা সব আলোচনা শেষে আমরা দেখব যে হোসেন চরিত্রটি উপন্যাসের মধ্য দিয়েই উনি উধাও হয়ে গিয়েছেন। আসলে একেবারে শেষ পর্যন্ত ছিল শিকদার, অন্য একটি চরিত্র। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যাকে পাবো সেই হচ্ছে এই উপন্যাসের মূল নায়ক। তো আমরা প্রথমেই দেখি এই হোসেন চরিত্রটি, সে হচ্ছে একটি ছোট কেরায়ার নৌকা চালায় তার বন্ধু কানু শিকদারের সাথে। তো সেই কানু শিকদার এবং হোসেনের সাথে কথোপকথন দেখি প্রথম দেখি। তো হোসেন হচ্ছে মুজাফফরের ছেলে এবং সে অত্যন্ত মানবিক। সে হচ্ছে মানুষের সুখে দুঃখে পাশে থাকে বা মানুষকে খুব সহজেই আপন করে নিতে চাই, সংসারমুখী। এই হোসেন মিয়ার চরিত্রেই মূলত আমরা দেখতে পাই যে সে আসলে উদাসীন, তার মধ্যে কোনো উদাসীন মনোভাব নেই। সে নতুন নতুন স্বপ্ন দেখে, সে বিয়ে করবে, তার সংসার হবে, তার ছেলেপুলে হবে। এখানে একটি অপ্রধান চরিত্র রয়েছে যে আমজাদ। এই আমজাদ হচ্ছে হোসেনের বন্ধু। হোসেন ইলিশের মরশুমে মাছ ধরে গিয়ে যখন বাসায় ফেরে তখন এই আমজাদের বাড়ি সামনে পড়ে। এই আমজাদের আবার ছেলে মেয়ে সংসারে ছিল একেবারে পরিপূর্ণ। নৌকা বায়ে এই আমজাদ শিকদারের বিপরীত চরিত্র। এখানে একটা চরিত্র রয়েছে শিকদার, সেই শিকদারের বিপরীত। আসলে এই আমজাদ আসলে তার নিজের সংসার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ব্যস্ত। সে আসলে অন্তর্মুখী। যদিও হোসেন কানু শিকদারের বন্ধু, কিন্তু হোসেন এই আমজাদকে দেখে অনুপ্রেরণা পেয়েছে জীবন পরিচালনার জন্য। সে উৎসাহ পেয়েছে, সে সাহস পেয়েছে, সে একটা পরিবার গঠনের চিন্তা ভাবনা করেছে, সে স্বপ্ন দেখেছে। এই জন্য হচ্ছে তাকে সংসারমুখী বলা হয়। বন্ধু সুলভ। হোসেনের প্রধান বন্ধু হচ্ছে কানু শিকদার। সে আসলে তার সুখে দুঃখে, তার স্বপ্নে, তার পারিবারিক জীবন গঠনে সকল বিষয়ে কিন্তু কানু শিকদারের সাথে সে পরামর্শ করে গিয়েছে। এবং হোসেন যখন একাকিত্বে ভুগছিল তখনও কিন্তু কানু শিকদারের কথা সে অনেকবারই মনে করেছে। তো এই হোসেন হচ্ছে কেরায়া। কেরায়া হচ্ছে ছোট নৌকা, ওই অঞ্চলের আঞ্চলিক ভাষায় কেরায়া ছোট নৌকার মাঝি। তো এটা হচ্ছে হোসেন হচ্ছে প্রেমিক বটে।
হোসেন প্রথমে এই যে সকিনার সাথে সে একটা পরিবার গঠনের স্বপ্ন দেখে, সে বিয়ে করবে, সে সংসার গঠন করবে। অভাবপীড়িত শ্রান্ত ক্লান্ত ঘর্মসিক্ত দিনগুলোকে সে বাদ দিয়ে সংসারের হাল ধরতে চেষ্টা চালিয়েছিল। এই হোসেন মিয়ার জীবনে স্বাচ্ছন্দ্য না থাকলেও সে নিজের পায়ে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা করেছিল, নিজের অস্তিত্বটাকে রক্ষা করতে সে প্রাণপণ চেষ্টা করেছিল। এই জন্য কিন্তু সে প্রথমে সকিনাকে বিয়ে করতে চেয়েছিল। তো এই দিক থেকে আসলে সে প্রথমে সকিনার প্রেমে পড়ে, কিন্তু সকিনার যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু সে আবার অন্য আরেকজনের প্রেমেও পড়ে যায়। তো দেখি আমরা তাকে বারংবার প্রেমে পড়তে দেখি। কেন? সে আসলে নিজের পরিবার গঠনের জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য, সুন্দর সংসারের জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই মূলত তিনি প্রেমে পড়ছে বা পরিবার গঠন করতে চাচ্ছে। তো অবচেতন মনেই সে সকিনাকে ভালোবাসে। যখন সকিনার বিয়ে হয়ে যায় তখন সে আরও এক পরবর্তীতে এখানে আরেকটা চরিত্র রয়েছে মেহেরজান, সেই মেহেরজানের প্রেমেও পড়ে যায়। তো এই দিক থেকে কিন্তু তাকে মোটামুটি বিশ্বপ্রেমিক বলাই চলে। তো ব্যক্তিত্ব সম্পন্ন, আসলে সে যতবারই প্রেমে পড়ুক না কেন সে জোর জবরদস্তি করেনি বা দেখা যাচ্ছে সে সমাজের কোনো অপকর্ম করেনি। এই দিক থেকে তাকে ব্যক্তিত্ব সম্পন্ন বলা হয় এবং অস্তিত্ববাদী বলা হয়ে থাকে। আমরা শুরু থেকে এই উপন্যাসের মধ্য পর্যন্ত আমরা দেখি হোসেন তার নিজের অস্তিত্ব, তার স্ত্রী পরিজন পরিবৃত একটি সুখী সুন্দর সংসারের জন্য সে বরাবর চেষ্টা চালিয়ে গিয়েছিল। সে কখনো মৎস্য শিকার করেছে, তারপরে হচ্ছে বাড়ির আশেপাশের যে ছোটোখাটো জমি জায়গা রয়েছে সেখানে সে ফসল ফলিয়েছে শুধুমাত্র সুন্দর পরিবৃত একটি সুখী সুন্দর সংসারের জন্য। তো আসলে সে তার বরাবরই সে তার নিজের অস্তিত্বটাকেই বজায় রাখার জন্যই এত কিছু করেছেন। এই জন্য তাকে অস্তিত্ববাদী একটা চরিত্র বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত আসলে সে তার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে সে আসলে কি করবে। এটা যখন আমরা চরিত্রে চলে যাব তখন দেখব। এরপরে আসছি হচ্ছে সখিনা। এই যে প্রথমেই বললাম যে হোসেন যার প্রেমে পড়েছিল গঞ্জ আলীর কন্যা। এই মুজাফফর এবং গঞ্জ আলী তারা মূলত বন্ধু সুলভ দুজন চরিত্র। তো গঞ্জ আলী মূলত এই মুজাফফরদের বাসায় ছিল, তার স্ত্রী কন্যা সন্তান নিয়ে বাসায় ছিল। তো মুজাফফরের দারিদ্রতার ফলে দেখা যাচ্ছে যে মুজাফফর তখন গঞ্জ আলীকে বলেছিল তুমি এই বাসা থেকে বেরিয়ে যাও। তো এই নিয়েই মূলত আসলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছিল। আসলে হুট করেই গঞ্জ আলী কোথায় চলে যাবে, কোনো কুল কিনারা না পেয়ে তখন গঞ্জ আলী আসলে মুজাফফরের সাথে একটি দ্বন্দ্বে লিপ্ত হয়। কিন্তু দ্বন্দ্বে আসলে লিপ্ত হয়ে কোনো লাভ ছিল না, কারণ মুজাফফরের জায়গা, মুজাফফরের জমি, মুজাফফরের বাড়িঘর, সেক্ষেত্রে গঞ্জ আলীকে আসলে এই নিয়তিটা মেনে নিতেই হবে। তো গঞ্জ আলী রাগে অভিমানে ক্ষোভে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন থেকে কিন্তু হোসেন এবং সখিনার মধ্যে দূরত্ব চলে আসে বা দেখা যাচ্ছে যে তাদের শৈশব কাটলেও তাদের কৈশোর কিন্তু আসলে একসঙ্গে কাটে না, আলাদা কাটে। তো এই সখিনা মূলত অবলায় হোসেন যখন যুবক বয়স তখন হোসেন মাঝে মাঝেই সখিনাদের বাসায় যেত, গঞ্জ আলীর সাথে দেখা করতো, তার মাতার সাথেও দেখা করতো। কিন্তু হোসেন সখিনাকে পছন্দ করতো, সখিনাও হোসেনকে পছন্দ করতো। কিন্তু এই অবলা কখনোই বাবা মাকে স্পষ্ট করে বলতে পারেনি হোসেনকে সে ভালোবাসে, তাদের মতামতেরও কোনো গুরুত্ব দেওয়া হয়নি তখন। তো এই দিক থেকে আসলে সখিনাকে অবলাই বলা চলে, স্বামী পরিত্যক্তা। আমরা প্রথমেই দেখি হোসেন সখিনাকে যে ভালোবাসে বা সখিনাকে যে বিয়ে করতে চায় এই কথা প্রথমে কানু শিকদারকে বলেছিল। কানু শিকদারই কিন্তু হোসেনের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল গঞ্জ আলীর কাছে। কিন্তু গঞ্জ আলী মূলতই যখন হোসেনদের বাসা থেকে বেরিয়ে এসেছে তখন গঞ্জ আলী আরও একজনের, এখানে একটা বড় মিয়া চরিত্র রয়েছে, সমাজের হর্তাকর্তা শ্রেণীর চরিত্র, সেই চরিত্রের কাছে আসলে সে আশ্রয় নিয়েছিল। তো যেহেতু তার কাছে আশ্রয় নিয়েছিল তখন আশরাফ উদ্দিনের সাথে, যে আমি এখানে লিখে রেখেছি নামটি, বড় মিয়ার ছোট ভাই আশরাফ উদ্দিনের সাথে বিয়েটা পাকাপোক্ত হয়। গঞ্জ আলীও কিন্তু আসলে এখানে এক প্রকার বাধ্যবাধকতায় পড়ে যায়। সে আসলে তার জমিতেই থাকছে, তার দয়ায় সে মোটামুটি বেঁচে রয়েছে। এজন্যই হচ্ছে গঞ্জ আলী এক প্রকার বাধ্য হয়ে বড় মিয়ার ছোট ভাই আশরাফ উদ্দিনের সাথে বিয়ে দেয়। কিন্তু বিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আসলে তৎকালীন সময়ে স্বামী, শ্বশুর বা সাংসারিক ননদ এরা আসলে সকলে মিলে বউটাকে বা সেই নারীকে মানসিক শারীরিক সকল দিক থেকেই অত্যাচারিত করে। তখন তারা বাধ্য হয়ে বাপের বাড়ি যখন চলে আসে আর স্বামীর বাসায় চলে যেতে চায় না। তো সখিনাও কিন্তু ঠিক এরকমই একটি পরিস্থিতিতে পড়েছিল, তার সংসারে বনিবনা না হওয়াতে সে চলে আসে। এজন্য তাকে স্বামী পরিত্যক্তা বলা হয়। এবং আসার পরে সখিনার মা জানতে পারে যে সখিনা হোসেনকে পছন্দ করে, কিন্তু তখন আর আসলে তেমন কিছুই করার থাকে না। তো এই দিক থেকে হচ্ছে নিয়তিবাদের প্রতীক। এই সকল কিছুই আসলে এই সখিনাদেরকে নিয়তির ওপর ছেড়ে দিতে হয়, তাদের সিদ্ধান্ত বা তাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকে না। তারা অবলা জাতি হিসেবেই থেকেছিল এবং তারা শেষ পর্যন্ত নিয়তবাদের প্রতীক হয়ে দাঁড়ায়। এই হচ্ছে হোসেন এবং সখিনার মোটামুটি চিত্র। এখানে কিন্তু আমরা উপন্যাসে দেখি যে হোসেনের শৈশবে আসলে তারা কি কি করেছে, নদীর ঘাটে খেলেছে, বটগাছের নিচে শিকড়ে বসে রয়েছে। আমরা অনেক শৈশব স্মৃতি
এখানে দেখতে পারি। এরপরে আসছে হচ্ছে কানু শিকদার, হোসেনের প্রিয় বন্ধু। এই কানু শিকদার হচ্ছে পরাজিত, ভীরু, গম্ভীর, বাস্তবতা বিমুখ, শিল্পী, ভাবুক, সংসার উদাসীন, কবিয়াল, প্রেমিক পুরুষ এবং তার মধ্যে আমরা সবশেষে নতুন জন্ম। এই নতুন জন্ম বলতে আসলে নতুন জন্ম নয়, নতুন মানসিকতার জন্ম, নতুন চেতনার জন্ম, নতুন ভাবনার জন্ম আমরা দেখতে পারি। তো এই কানু শিকদারকে আমরা দেখি যে সে মোটামুটি গম্ভীর টাইপের একটা লোক। হোসেন আসলে অনেক কথা, তার মনের কথা অকপটে বললেও কানু শিকদার কিন্তু হোসেনকে বন্ধু মানলেও অকপটে তার মনের কথাগুলো বলে না। বরং হোসেন যখন সকিনাকে বিয়ে করতে চায় বা কানু শিকদারকে এই ধরনের প্রস্তাব দিতে বলে বা এই ধরনের প্রসঙ্গ যখন তোলে, তখন কিন্তু কানু শিকদার বলে বা কানু শিকদার মন্তব্য করে, যাদের থাকার জায়গা নেই, ঠিকমতো খাবার জোটে না, তাদের বিয়ের স্বপ্ন মানায় না। তাছাড়া বিয়ে করতে গেলে মেয়ের বাপকে খুশি করা লাগে, আবার সাথে মেয়েকে আংটি, চুড়ি, শাড়ি, কাপড় এগুলোও দিতে হয়। এসব না হলে বিয়ে হয় না। কিন্তু হোসেন বলে সব মেয়ে বা বাপরা একরকম না, তারা এসব চায় না। কিন্তু এরও প্রত্যুত্তরে এই কানু শিকদার বলতে, যেই মেয়ের বাবা চায় না, তারা যে আসলে কী চায় সেটা দেবতা বা দরবেশ কেউই বলতে পারে না। তো এভাবেই কিন্তু আসলে তৎকালীন সময়ের যে একটা পণ প্রথা, এই পণ প্রথা কিন্তু এখানে উল্লেখ হয়েছে যে আসলে একটা মেয়েকে আনতে গেলেও কিন্তু আংটি, চুড়ি বা কিছু পণ লাগে। তো সেই প্রসঙ্গটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এই কানু শিকদার কিন্তু শিল্পীও বটে। সে আসলে ছোটবেলা থেকেই তার দাদার কাছে অর্থাৎ করমালির কাছে সে নানা ধরনের গীত বাঁধতে শিখতো, গীত গাইতে শিখতো। তার দাদাও হচ্ছে গীত বাঁধতো, গীত গাইতো। তো সেটা দেখে দেখে কানু শিকদারও অনেকটাই শিখেছে। সেই ছোটবেলা থেকে হাতে খড়ি হচ্ছে তার দাদা, এবং সেই সাথে সে আসলে প্রেমে পড়েছিল জবেদার। প্রেমে পড়লে কিন্তু মানুষ অনেক সময় আউল বাউল কবি অনেক কিছুই হয়ে যায়। তো কানু শিকদারও কিন্তু অনেক গীত কথা সে পেয়েছিল জবেদার প্রেমে পড়ে। তো এদিক থেকে তাকে শিল্প বলা হয় এবং সে অত্যন্ত ভাবুক। কানু শিকদারকে আমরা পুরো উপন্যাসটাই আমরা দেখি সে খুবই গম্ভীর, খুব গুনে গুনে কথা বলে। আসলে কেউ কথা বললে 10টা কথার 2টো উত্তরও সে ঠিকঠাক মতো দেয় না, যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দেয়, না হলে দেয় না। এভাবে কিন্তু আমরা তার গাম্ভীর্যটাকে দেখি। সংসার উদাসীন, সংসারের প্রতি আসলে তার তেমন কোনো মন নেই। সে একজন কবি বা শিল্পী। সে তৎকালীন সময়েও কিন্তু কবি বা শিল্পীরা তারা নিজের গান বা নিজের চিন্তা চেতনা, নিজের কাব্যগাথা দিয়েও অনেক বেশি উন্নত, বাড়ি গাড়ি সকল কিছুই করতো। কিন্তু এই কানু শিকদারের মতো ওই ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা কোনোটাই ছিল না। সে মানে খুব সাধারণভাবেই গীত গাইতো, কবিয়াল হিসেবে মানুষের মনোরঞ্জন করত। কিন্তু আসলে যে তাকে অর্থ উপার্জন করতে হবে, তাকে যে খুব বাড়ি গাড়ি এগুলো করতে হবে, এই সব দিকে তার খুব একটা মনোযোগ ছিল না। এই জন্য তাকে সংসার উদাসীন বলা হয়ে থাকে, কবিয়াল বলা হয়ে থাকে, প্রেমিক পুরুষও বটে। সে আসলে জবেদার সঙ্গে প্রেম করেছে, এই দিক থেকে তাকে প্রেমিক পুরুষ বলা হয়। এবং নতুন জন্ম সম্পর্কে অবশ্যই শেষের দিকে কথা বলবো। এরপর হচ্ছে জবেদা, কানু শিকদারের প্রেমিকা, আধুনিক মননের অধিকারী, সক্রিয় একটা নায়িকা চরিত্র, ছলনাময়ী, কাশবনের কন্যা বলা হয়েছে। আসলে আমরা এই উপন্যাসে অনেক সময় দেখি যে আসলে কাশবনের কন্যা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, এই প্রসঙ্গটা অবশ্যই বলবো। কাশবনের কন্যা, বন্ধা, নির্যাতিত পোর খাওয়া মহিলা, প্রথা বিরোধী এবং নিয়তিবাদের প্রতীকও বটে। আসলে আমরা দেখি কিশোর থেকেই অর্থাৎ ছোটবেলা থেকেই কানু শিকদার এবং জবেদার মধ্যে একটা সখ্যতা ছিল। তাদের এই হৃদয়তা আসলে চোখে পড়ার মতোই ছিল। কিন্তু বাস্তবতার কারণে জবেদা এবং কানু শিকদারের মিলন ঘটেনি। কেন? সে আসলে শিল্পী বা কবিয়াল হলেও তার সংসারে চাল চুলা নেই বললেই চলে। তো আসলে যার চাল চুলা নেই সে যতই গীত গাক বা কবিয়াল হোক, গান দিয়ে তার পেট ভরবে না। তো সেক্ষেত্রে জবেদার বাবা মা অবশ্যই চাইবে না এরকম চাল চুলাহীন সংসারে দিতে। যদিও তারা মানে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু এক পর্যায়ে যখন জবেদার সম্বন্ধ আসে তখন কিন্তু জবেদা এক প্রকার অর্থবিত্তকে প্রাধান্য দিয়ে সে অন্য জায়গায় বিয়ে করে। সে এভাবে কানু শিকদারকে বলে, তুমি বিয়া কইরা খাওয়াবা কি আমারে, কেবল গান শুই না তো আর পেট ভরবে না। আসলে মেয়েরা অনেক কিছুই চায়, তারা সকল কিছু দিক দিয়ে দেখেই তারপরে হচ্ছে তারা বিয়ে করে। এটা হচ্ছে আদি থেকেই, এটা এখন যে শুধু তা নয়, আর বাস্তবতা তাই বলে। কিন্তু জবেদা ছিল কানু শিকদারের একমাত্র উৎসাহের প্রতীক। কানু শিকদার অনেক গীত, অনেক গাথা, অনেক ছন্দ তিনি পেয়েছে জবেদাকে ভালোবেসে। অর্থাৎ কবিয়াল সত্তা সৃষ্টির প্রধান নিয়ামক বলা হয়েছে জবেদাকে। তো যাই হোক, জবেদা মানে তার অর্থবিত্তকে প্রাধান্য দিয়ে যখন সে অন্যত্র বিয়ে করে ঠিকই, কিন্তু সে আসলে রূঢ় বাস্তবতার মধ্যে পড়ে যায়। সমৃদ্ধ এক রঙিন জীবনের স্বপ্নে সে এখানকার এই যে আজগরউল্লাহ রয়েছে, সেই আজগরউল্লাহকে সে বিয়ে করে। কিন্তু বিয়ে করে সে আদতে সুখী হতে পারেনি। তার শাশুড়ি রয়েছে এখানে, এই যে শাশুড়ি, এই শাশুড়িও মূলত পোর খাওয়া একজন মহিলা। আসলে তৎকালীন সময়ে কিন্তু এরকম একটা সিস্টেম ছিল। শাশুড়িরা কেন জানি আসলে অভাব দারিদ্রতার জন্যই হয়তো বা এরকম করতো। অভাব দারিদ্রতার জন্যই শাশুড়িরা আসলে বউদেরকে জ্বালাতো খুব
কথায় কথায় কাজের ভুল ধরতো। তারপর দেখা যাচ্ছে যে যে কোনো বিষয়ে তাদের আসলে সন্তান না হওয়া, তারপর হচ্ছে সংসারের উন্নতি না হওয়া, এই বিষয়গুলোকে কেন জানি বউদেরকেই দোষী সাব্যস্ত করা হয়। তো দেখা যাচ্ছে যে জবেদা বিয়ে হয়ে যাওয়ার পরে দেখা গেল যে সে বন্ধ্যা, সে সন্তান উৎপাদন করতে পারে না। তখন তার এই অত্যাচারী শাশুড়ি বলেছিল বউকে হতে হবে ফলবতী, পুত্রবতী হইতে হবে, তবেই সংসারে উন্নতি হইবে। এভাবে কিন্তু শাশুড়ি চরিত্র আমরা দেখতে পারি। শাশুড়ি হচ্ছে আসলে সেই তৎকালীন সময়ের যে বাংলার শাশুড়ি যেরকম ছিল, নির্যাতিত অত্যাচারী শাশুড়ি, তো সেই শাশুড়িকে আমরা এখানে দেখতে পারি। তো নানান অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও সে আসলে সেখানেই ছিল, তার আসলে থাকার বা যাওয়ার কোনো ঠাঁই ছিল না। বিয়ে হওয়ার পর তখন আর তার মা বেঁচে ছিল না, শুধুমাত্র ভাইরা ছিল, এই জন্য মূলত সে সেখানেই ছিল। তো এই জবেদা চরিত্রকে আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় দেখি। কিভাবে সক্রিয় দেখি? সে আসলে কানু শিকদারের সাথে প্রেম করেছে, তারপরে হচ্ছে কানু শিকদার যে আসলে চাল চলার নেই এই সম্পর্কে কিন্তু কানু শিকদারকে তিনি সচেতন করে দিয়েছেন, সক্রিয় করে তুলতে চেয়েছেন কানু শিকদারকে। মূলত জবেদার সক্রিয়তা এখানে আমরা বেশি দেখতে পারি। একটা সম্পর্কের মধ্যে ছেলেদের সক্রিয়তা অনেক বেশি থাকে, কিন্তু আমরা দেখি জবেদার সক্রিয়তাই এখানে বেশি ছিল। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সক্রিয়তার ছাপ স্পষ্ট দেখতে পারি। ছলনাময়িতাকে এই জন্যই বলা হয়, সে কানু শিকদারের সাথে মানে একটা সম্পর্কে জড়ানোর পর সে সক্রিয়তা দেখিয়েছে বটে, কিন্তু আসলে সে অর্থবিত্তকে প্রাধান্য দিয়ে সে চলে গিয়েছে আজগরুল্লাহ সংসারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে কাশবনের কন্যা কেন বলা হয়েছে। কাশবনের কন্যা বলা হয়েছে জবেদাকে। কাশবনের একটা সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। এই কাশবন কিন্তু আসলে আখ বা আমরা কুষার বলি, এই কুষার যে আমরা খাই, সেই কুষারের একটা জাত হচ্ছে এই কাশফুল বা কাশ গাছ। তো এখানে এই কুষার, এই চিকন চিকন কুষার বা এই চিকন চিকন কাশকে যখন আমরা খাবো বা খেয়ে দেখতে পারেন, একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, তেতো তেতো লাগবে। তো আসলে এই কাশ গাছের মধ্যে কিন্তু সে আসলে সুন্দর পরিস্ফুট সুন্দর একটা ফুলও আমরা দেখতে পারি। এরপর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি স্বাদও দেখতে পারি, তেতো তেতেও দেখতে পারি। সকল কিছু মিলিয়ে কিন্তু কাশফুল গাছটি। তো আসলে এই কাশ ফুলের গাছটির মধ্যে কিন্তু নানান বিশেষত্ব রয়েছে। জবেদার মধ্যেও কিন্তু এরকমই বিশেষত্ব রয়েছে। তার মধ্যে আমরা সক্রিয়তা দেখি, মিষ্টতা দেখি, তার মধ্যে আবার কঠোরতাও দেখি, সচেতনতা দেখি। কানু শিকদার মাঝে মাঝেই কাশবনের দিকে তাকাতে গিয়ে সে কেন জানি বারংবার শুধুমাত্র জবেদার মুখটাই সে দেখতে পেত। তো এখানেই কিন্তু কাশবন এবং জবেদার সঙ্গে যেহেতু একটা সাদৃশ্যতাও রয়েছে, সর্বসাকুল্যে কিন্তু জবেদাকে কাশবনের কন্যা বলা হয়েছে। তারপর হচ্ছে বন্ধা আসলে তার নিজের আসলে কিছুই করার ছিল না। যদিও জবেদা বন্ধা, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে এটা হচ্ছে নারীর জন্য অনেক বেশি অপরাধযোগ্য একটি বিষয়। এরপর হচ্ছে প্রথা বিরোধী তাকে বলা হয়েছে। আমরা সবশেষে দেখি সে আসলে নির্যাতন সহ্য করতে না পেরে সে আসলে ভাইয়ের কাছেও যায়নি বা বাবার কাছেও যায়নি, সে কানু শিকদার অর্থাৎ তার পূর্ব প্রেমিকার কাছে এসেছে। সব প্রথাকে ভেঙে দিয়ে, সব নিয়মকানুনকে ভেঙে দিয়ে আধুনিক মনন নিয়ে সে চলে এসেছে তার প্রাক্তন প্রেমিকের কাছে। সে কোনো প্রকার কোনো দ্বিধা বা আত্মহত্যার পথ অবলম্বন না করে সকল লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, সামাজিক হেয় প্রতিপন্নতা সকল কিছু পেরিয়ে সে কানু শিকদারের কাছে এসেছে। এজন্যই তাকে প্রথা বিরোধী বলা হয়ে থাকে। এছাড়াও জবেদার বন্ধাত্ব এবং উদাসীনতার জন্য তার স্বামী এবং শাশুড়ি তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। এতে করে কিন্তু আসলে জবেদার প্রতিক্রিয়া ছিল যে সে আসলে ঝাড়ফুঁকে এগুলো বিশ্বাসী নয়, অর্থাৎ সে কবিরাজি প্রথাতেও বিশ্বাসী নয়। এর মধ্যে দিয়ে কিন্তু আসলে তার আধুনিক মননটা স্পষ্ট হয়েছে এবং সে যে আসলে প্রথা বিরোধী এই বিষয়টি স্পষ্ট হয়েছে। এছাড়াও নিয়তিবাদের প্রতীক, এই যে সে সব প্রথা, সব সামাজিকতা, লাঞ্ছনা ভুগেও সে যখন কানু শিকদারের কাছে এসেছে, কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে কানু শিকদারের সক্রিয়তা আসেনি, নিষ্ক্রিয়তাই ছিল। কানু শিকদার প্রথমে বলেছিল যে তুমি কেন তোমার ভাইয়ের বাসায় যাওনি, কেন তুমি এখানে চলে এসেছো, সমাজ কি বলবে, সমাজের তো একটা আচার প্রথা রয়েছে। আমরা যদিও কানু শিকদার আসলে জবেদাকে না করেনি যে আমি তোমাকে বিয়ে করব না বা আমি তোমার সাথে সংসার করতে চাই না বা আমি তোমাকে নিতে চাই না, এরকম কোনো কিছুই বলেনি। তবে কানু শিকদার এইটুকু জানিয়েছে যে সামাজিক প্রথা বা সামাজিক আচার মেনেই সে জবেদাকে বিয়ে করবে বা জবেদার সাথে সংসার করবে। কিন্তু কানু শিকদার যখন তাকে বোঝালো তুমি আপাতত তোমার ভাইয়ের বাসায় চলে যাও, আমি সব কিছু ঠিকঠাক করেই তোমাকে নিয়ে আসবো, তখন কিন্তু জবেদা কি করে তার ভাইয়ের বাড়িতে চলে যায়। কিন্তু ভাইয়ের বাড়িতে যাওয়ার পরেই আজগরুল্লাহ অর্থাৎ তার স্বামী চলে আসে জবেদাকে নিতে। আর স্বামী যখন চলে আসে তখন তো আসলে কিছু করার থাকে না, তৎকালীন সময় আসলে মেয়েরা কিছু করতে পারবে না। এজন্য জবেদাকে বাধ্য হয়ে আজগরুল্লাহর সাথে আবারও সেই লাঞ্ছিত গঞ্চিত জায়গায় উপস্থিত হতে হয়। এজন্যই তাকে নিয়তিবাদের প্রতীক বলা হয়। আসলে সে আসলে আপ্রাণ চেষ্টা করেছে নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে। এখানে একটা জিনিস বৈশিষ্ট্য আমি দিতে ভুলে গিয়েছি, তাকে অস্তিত্ববাদী চরিত্রও বলা হয়ে থাকে। সে আসলে মাঝে মাঝে কিন্তু চেয়েছিল যে সে আত্মহত্যা করবে, কিন্তু না,
সে তার অস্তিত্ব বজায় রাখার জন্যই সে আবারও প্রাক্তন প্রেমিক কানু শিকদারের কাছে চলে এসেছে। এই জন্য কিন্তু তাকে অস্তিত্ববাদীও চরিত্র বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আসগর উল্লাহ। আসগর উল্লাহ হচ্ছে এই যে জবেদার স্বামী, নলছিরিগঞ্জের সে একজন বয়স্ক পুরুষ এবং ব্যবসায়ী। তার টাকা পয়সা ছিল, এই জন্যই কিন্তু জবেদা অর্থবিত্তকে প্রাধান্য দিয়ে সে এই আসগর উল্লাহকে বিয়ে করেছিল। গম্ভীর টাইপের লোক, অত্যাচারী এবং পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি। এই পুরুষ যখন ইচ্ছে তখন তাকে মেরেছে, যখন ইচ্ছে তাকে গঞ্জনা শুনিয়েছে, কথা শুনিয়েছে, মায়ের কথায় সে বিশ্বাস করেছে। এবং দেখা যাচ্ছে যে জবেদা যখন চলে এসেছে তখনও জোর জবরদস্তি করে আসগর উল্লাহ এই জবেদাকে আবারও সে নিয়ে গিয়েছে। তৎকালীন সময়ে পুরুষরা যা চাইবে সেটাই হয়ে থাকে নর্মালি। মেয়ে মানুষের চাওয়া পাওয়ার কোনো অস্তিত্ব নেই এখানে, পুরুষরা যা বলবে তাই। যেই শত লাঞ্ছনার পরেও জবেদাকে যেতে হয় তার স্বামীর ঘরে। এই জন্যই কিন্তু বলা হয়েছে যে আসগর উল্লাহ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি। এরপর শাশুড়ির কথা তো বললাম, শাশুড়ি হচ্ছে অত্যাচারী মহিলা, অর্থাৎ তৎকালীন সময়ের শাশুড়ির যে চিত্র, সাধারণ চিত্র, তার মধ্যে ফুটে উঠেছে। এরপর আমরা দেখি সফদর মাঝি। সফদর মাঝিটাকে, সফদর মাঝি এই যে হোসেন এবং সখিনার যে একটা পার্ট রয়েছে, প্রথমেই আমরা দেখি যে সখিনা এবং হোসেনের কাহিনী, অর্থাৎ সখিনা বিয়ে হয়ে যাওয়ার পর হোসেন পুনরায় সে জীবনটাকে তো বাঁচাতে হবে। কানু শিকদারের মতো আসলে এইভাবে ভবঘুরে হয়ে ঘুরলে হবে না। তখন সে কি করলো, সে আবারও কিরায়া নৌকা চালাতে শুরু করলো। তারপরে হচ্ছে ফসল ফলাদি উৎপাদন করার চেষ্টা করলো। তো এইভাবে সে কিরায়া নৌকা চালাতে চালাতে সে এক ঘাটে গিয়ে এই সফদর মাঝির সাথে তার পরিচয় হয়। সফদর মাঝি কিরায়া নৌকা পরিচালনা করেন। তিনি হচ্ছে মাঝে মাঝে মৎস্য শিকার করতেও দেখা যায়। খেয়া পারাপার করে তার জীবিকা নির্বাহ চলে, হত দরিদ্র বলা চলে। এবং নিয়তিবাদের এই সফদর মাঝি অত্যন্ত বয়স্ক একটা লোক, তার বাসা হচ্ছে বৈশাখী গ্রামে। তো যাই হোক, সফদর মাঝি এবং হোসেনের সাথে কথোপকথন হয়, ঘাটে কথা হয়, দেখা হয়, তাদের মধ্যে খাওয়া দাওয়া বিনিময় হয়, কথার আদান প্রদান ঘটে। তো যাই হোক, এভাবেই হোসেন কিন্তু নানান ঘাটে ঘাটে এই কিরায়া নৌকা নিয়ে খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ। হোসেন এক পর্যায়ে দেখা যাচ্ছে তার গ্রাম, তার বন্ধু কানু শিকদার সকলকে রেখে সে আসলে ঘাটে ঘাটে পাড়ি জমায় এবং সেখানেই তার জীবিকা নির্বাহ করে থাকে। তো এই জীবিকা নির্বাহ করতে গিয়েই সফদর মাঝির সাথে তার দেখা এবং কথোপকথন। তো যাই হোক, ঘাটে ঘাটে খেয়া পারাপার করতে করতেই একদিন হোসেন দেখতে পেল, আসলে সে দূর থেকে ঠাহর করতে পারেনি যে কে অসুস্থ, তবে কেউ একজন গোঙাচ্ছে একটা নৌকার ভেতরে। সে দেখে চলে যায় সেখানে গিয়ে দেখে যে তার পূর্ব পরিচিত সফদর মাঝি। কি হয়েছে, তার অত্যন্ত জ্বর, নিউমোনিয়া হয়েছে। সেখানে আসলে কবিরাজ বা ডাক্তার খুব একটা ছিল না। তারপরও খুব জোর জবরদস্তি করে একজন ডাক্তারকে ডেকে এনে সফদর মাঝিকে দেখানো হলো। সে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দিয়েছিল এবং দেওয়ার পরে সে বলেছিল তার জীবন একেবারেই সন্নিকটে, তাকে বাড়ি নিয়ে যান। তো যাই হোক, হোসেন খুব কষ্টে সফদর মাঝির পরিচয় নিল যে আসলে তার বাসাটা কোথায়। তখন সে বলেছিল বৈশাখী গ্রামে। তো যাই হোক, হোসেন মিয়া সফদর মাঝিকে সে নিয়ে যায় সেখানে গিয়ে দেখেন যে এই সফদর মাঝির শুধুমাত্র স্ত্রী রয়েছে এবং দুটো ছেলে মেয়ে রয়েছে। এক হচ্ছে মেহেরজান আর একটা ছেলে রয়েছে, সে হচ্ছে জাফর। এরা হচ্ছে ভাই বোন। তো যাই হোক, সফদর মাঝি কে নিয়ে যাওয়ার দুদিন পরেই সফদর মাঝি মারা যায়। জাফর হচ্ছে ছোট ছেলে, তার আসলে ওইভাবে সংসার চালানোর মতো খুব সে সচেষ্ট হয়নি। উপযুক্ত মেহেরজানও রয়েছে, স্ত্রীও রয়েছে। এখন এদেরকে ফেলে হোসেন কিভাবে চলে আসে, এই মানবিক দৃষ্টিকোণ থেকে হোসেন সেখানে কিছুদিন থেকে যায়। মেহেরজানের পরিচয়টা একটু দিয়ে নেই। মেহেরজান হচ্ছে স্বামী পরিত্যক্তা, সখিনার মতো স্বামী পরিত্যক্তা, তবে ব্যক্তিত্ব সম্পন্ন, অস্তিত্ববাদী, নিয়তিবাদের প্রতীক। মেহেরজানও কিন্তু তার নিজের অস্তিত্ব, আসলে সে স্বামীর সংসার বা শাশুড়ির জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বাবার বাসায় চলে যায় এবং সে তার নিজের অস্তিত্বটাকে রক্ষা করতেই সে তার বাবার বাসায় থেকে যায়, সে আর সেখানে যেতে চায় না। তো যাই হোক, হোসেন এবং মেহেরজান এবং জাফরের সাথে আমরা ছোট একটা অনুকাহিনী দেখি। সেখানে দেখি যে তারা আসলে মৎস্য শিকার করে, তারপরে হচ্ছে হাঁস মুরগিকে খাওয়ায়, পুকুরে মাছ ধরে, রান্না বান্না করে। এই যে জাফরকে মাঝে মাঝে হোসেন রূপকথা উপকথার গল্প শোনায়, এই যে কিছু ছোট ছোট কাহিনী দেখতে পারি। তো যাই হোক, এভাবেই কিন্তু হোসেন মেহেরজানের প্রতি দুর্বল হয়েছে। কিন্তু হোসেন দুর্বল হলেও হোসেন এক পর্যায়ে সফদর মাঝির স্ত্রীকে বলে যে আমাকে যে যেতে হয়, আমি অনেকদিন থেকেই এখানে রয়েছি, আমাকে তো যেতে হবে। সফদর মাঝির স্ত্রীও আর তাকে না করে না, এভাবে বলে হ্যাঁ তুমি তো মানুষের পোলা, তোমাকে আর কতদিন এখানে আটকায় রাখবো, তুমি যা করেছো আমাদের জন্য এটাই আমাদের জন্য অনেক বেশি। কিন্তু ভয় হয় মেহেরজান এবং জাফরকে নিয়ে। তো এভাবেই কিন্তু হোসেনের কাছে এই সফদর মাঝির স্ত্রী এই আক্ষেপগুলো প্রকাশ করতো। কিন্তু হোসেনের আসলে কিছু করার ছিল না, যেহেতু সেখানেও সমাজ ছিল, সমাজের আশেপাশের লোকজন আসলে বলতো যে হোসেন অনেকদিন থেকে এখানে রয়েছে, আসলে যদিতেই চায় তাহলে তোমরা কোনো একটা বন্দোবস্ত করে রাখো, মেহেরজানের সাথে বিয়ে দিয়ে রাখো, এরকম। কিন্তু হোসেন যদিও মেহেরজানের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু হোসেন আসলে শেষ পর্যন্ত মেহেরজানকে বিয়ে করে না এবং সে পাড়ি জমাতে চায় তার গ্রামে। তবে হোসেন কিন্তু মেহেরজানকে শেষ পর্যন্ত একটা আশ্বাস দিয়েছিল যে
মেহেরজান তুমি থাকো, আমি যাই, আমার বন্ধু কানু শিকদারের সাথে বুদ্ধি পরামর্শ করে আমরা আবার আসব। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখি যে এই হোসেন আর কানু শিকদারকে নিয়ে মেহেরজানের কাছে আসে না। ওই যে সে মানে বৈশাখী গ্রাম থেকে চলে যায়, ওখানেই হচ্ছে তার কাহিনী শেষ। অত মেহেরজানের গ্রামে আবার একজন দুশ্চরিত্র লোক ছিল, কালো গাজী, লম্পট এবং দুশ্চরিত্র। যদিও মেহেরজান এই কালো গাজীকে চাচা বলে সম্বোধন করত, কিন্তু তার লোলুপ দৃষ্টি ছিল মেহেরজানের। তো এইভাবেই কিন্তু আমরা সমাজের মানে স্বামী পরিত্যক্তা হলেও আসলে মেহেরজান আসলে কিছু করে খাবে বা কারো বাসায় কাজ করে খাবে এরকমও অবস্থা ছিল না, এরকম লম্পট দুশ্চরিত্র লোকেদের জন্য। এরপর দেখি একটি প্রধান চরিত্র ঘাটবাবু বা মাস্টার বাবু। এই উপন্যাসের হচ্ছে এনে কোনো নির্দিষ্ট কোনো চরিত্র নয়, ঘাটবাবু বা মাস্টার বাবুকে উপন্যাসের বিবেকী সত্তা বলা হয়েছে। তো এই যে কানু শিকদারের কথা বললাম, এই যে আমি এখানে কিন্তু দেখেন যে এই কানু শিকদারেরই কাহিনী। তো যাই হোক, আমরা কিন্তু ফাঁকে ফাঁকে হোসেনের কাহিনীগুলো দেখি, কিন্তু শিকদারই হচ্ছে এখানে মুখ্য। তো কানু শিকদার যাই হোক এভাবে পরাজিত হতে হতে আসলে সে ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়, হোসেনকে খোঁজে, হোসেন কোথায় নিরুদ্দেশ হলো, সে তার বন্ধুকে খোঁজে, গম্ভীর হয়ে এদিক সেদিক যায়। কানু শিকদার এক পর্যায়ে ঘুরতে ঘুরতে বরগুনা গ্রামে চলে যায়। সেই বরগুনা গ্রামে থাকে হচ্ছে এখানকার অপ্রধান চরিত্র, এই যে লতিফ চরিত্র। এই লতিফ চরিত্র তার অর্থের জন্য, তার জীবন জীবিকা উন্নতির জন্য এই বরগুনায় মানুষের দোকানে সে চা বিস্কুট বিক্রি করে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে সে বরগুনা যখন পৌঁছায় কানু শিকদার, তখন লতিফ বলে, আরে আমাদের লতিফ যে আমাদের কবিয়াল, কতদিন তোমার গান শুনি না, তুমি গীত গাইবে, তুমি ধাঁধা গাইবে। এসব কথোপকথন করতে করতেই এক পর্যায়ে লতিফ বলতে থাকে যে আজকে এখানে একটা আসরও হয়ে যাক, তুমি অবশ্যই এখানে গান গাইবে। যদিও কানু শিকদার একটু ইতস্ত করছিল, কিন্তু কানু শিকদার পরবর্তীতে দেখা যায় যে রাজি হয়ে যায়। তো যাই হোক, কানু শিকদার তখন গান গায়, কিন্তু কানু শিকদারের যে গীত বা গান, তার যে কবিয়ারি সত্তা, এই সকল কিছু আমরা দেখি যে সে এই যে জবেদাকে না পাওয়ার যে একটা আকুলতা, না পাওয়ার যে বেদনা, না পাওয়ার যে বিষণ্ণতা তার গানের মধ্যে ফুটে ওঠে। আসলে মানুষের জীবনে দুঃখ যে শুধু একটা থাকে যে একটা নারীকে পেলাম না, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, বিষয়টি এরকম না। অনেক ধরনের দুঃখ থাকে, কিন্তু এই কানু শিকদারের গানের মধ্যে শুধুমাত্র জবেদাকে না পাওয়ার যে আকুলতা, এগুলোই আমরা দেখতে পারি। তো যখন কানু শিকদার গান গাইছিল, গাইতে গাইতে এক পর্যায়ে আসরটি শেষ হয়ে যায়। যদিও তৎকালীন সময়ে দারিদ্র্যপীড়িত মানুষরা এটাকেই খুব লুফে নিত, মানে তাদের আনন্দ উল্লাসের জন্য তারা এটাকেই আসলে প্রধান হিসেবে ভাবত। কিন্তু ঘাটবাবু বা মাস্টারবাবু ছিল শিক্ষিত কোয়ালিটির লোক, তার মধ্যে সচেতনতা ছিল, বিবেকী সত্তা ছিল। তখন ঘাটবাবু বা মাস্টারবাবু কানু শিকদারকে ডেকে পাঠায়, অর্থাৎ জাহাজে তারা গল্প করে। ঘাট মাস্টার ও কানু শিকদারের সাথে যখন পরিচয় হয়েছিল, তখন কিন্তু আসলে ঘাট মাস্টার তার নিজের পরিচয় দিয়েছিল যে সে হচ্ছে ঘাট মাস্টার বা ঘাটবাবু নামে পরিচিত। আসলে সে মূলত টিকিট বিক্রি করত, তার কর্মের মধ্য দিয়ে আসলে সে ঘাট মাস্টার নামে পরিচিত। তার ভাষায় সে বলেছিল যে জগৎ সংসারে যে যা করে সে কর্মেই তার পরিচয়। আর এরপরেই কিন্তু আসলে ঘাটমাস্টার শিকদারের নিকট থেকে জানতে চায় যে কোথায় তার বাড়ি, কেনই বা জীবনে এত বৈরাগ্য সাধনা, কেনই বা জীবনে তার এত বিষাদ, এত বেদনা, কেন দুঃখের গীতটাকে সে এত বড় করে দেখে। এখানে শুধু যে ঘাটমাস্টারের পরিচয়, শুধু তাই নয়, কানু শিকদারও কিন্তু আসলে সে আসলে কানু শিকদার নামে যতটা না পরিচিত, তার যে কবিয়াল বা কবি নামে বেশি পরিচিত। এর মধ্য দিয়ে আসলে এই বিবেকী সত্তা কিন্তু আমাদেরকে বুঝিয়েছে যে আসলে মানুষ কর্মেই তার পরিচয় বহন করে, মানুষের নাম মানুষকে বড় করে না, নামই মানুষকে বড় করে। তো যাই হোক, ঘাটবাবু মাস্টারবাবু তখন কানু শিকদারকে কিছু উপদেশ দিয়ে থাকে, একটা দীক্ষা দিয়েছিল যে আসলে মানুষের জীবনে শুধু একটা মেয়েকে পাওয়া না পাওয়ার মধ্যেই মানুষের জীবন সীমাবদ্ধ থাকে না, অনেক বিষয় নিয়েই কিন্তু গান গাওয়া যায়। আর বর্তমান সময়ে তো আসলে শুধুমাত্র মানুষ পূর্বের সুখ দুঃখের বা প্রেম কাহিনী এগুলো শুনতে চায় না, এখন আসলে মানুষ শুনতে চায় তত্ত্বকথা, এখন মানুষ শুনতে চায় আনন্দ রসের গাথা, এখন মানুষ শুনতে চায় স্বদেশ প্রেমের কথা, এখন মানুষ শুনতে চায় জীবন বাস্তবতার কথা। এভাবে কিন্তু ঘাটবাবু বা মাস্টারবাবু এই কানু শিকদারকে বুঝিয়েছিল, যাকে বলা হয় উপন্যাসের বিবেকী সত্তা। আসলে জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না, যা কানু শিকদার ভেবেছিল। আসলে কানু শিকদার এখানে এসে, এই বরগুনায় এসে তার আসলে চেতনার বিকাশ ঘটে যে আসলেই তো আসলে একটা মেয়েকে দিয়েই তার জীবন সীমাবদ্ধ হয়ে রয়েছে, সে গম্ভীর হয়ে রয়েছে, সে জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে, আশা ভরসা, তার সংসার পরিবার পরিজন সকল কিছু সে ছেড়ে দিয়েছে। আসলেই তো তা নয়। কবির কাজ কি? কবির কাজ মূলত ম্যাজিক দেখানো না, কবির কাজ হচ্ছে সত্যকে দেখানো, সুন্দরকে দেখানো, বাস্তবতাকে ফুটিয়ে তোলা, এগুলো হচ্ছে
কবির কাজ। কানু শিকদার কিন্তু এক পর্যায়ে উপন্যাসের শেষ পর্যায়ে যখন জবেদা এসেছিল তার কাছে, তখন কিন্তু কানু শিকদার জবেদাকে এই প্রসঙ্গগুলো বলেছিল যে কবির কাজ সত্যকে দেখা, সুন্দরকে দেখা, সুন্দরকে আকৃষ্ট করা, এই বিষয়গুলো জবেদার কাছে সে বলেছিল। তো যাই হোক, ঘাটবাবু মাস্টারবাবু আসলে তার চেতনাকে জাগিয়ে তুলেছে, তার বিবেকী সত্তাকে জাগিয়ে তুলেছে, তার মানসিকভাবে সে আসলে নতুনভাবে জন্ম নিয়েছে। এজন্যই কিন্তু কানু শিকদারের এখানে আমি একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছি, নতুন জন্ম। কেন হয়েছে? তার মানসিকতার জন্ম হয়েছে, তার চেতনার জন্ম হয়েছে, তার বোধ বুদ্ধির জন্ম হয়েছে। এই জন্যই হচ্ছে তার নতুন করে জন্ম হয়েছে, এটা আমি প্রকাশ করি। এবং সবশেষে আমরা দেখি ঘাটবাবু বা মাস্টারবাবু একটি সুন্দর একটি দোতারা তাকে দেয়। যদিও কানু শিকদারকে তার দাদা করম আলী একটা দোতারা দিয়েছিল, কিন্তু এই দোতারার মধ্যে একটা সুন্দর বিশেষত্ব রয়েছে। এই দোতারা হচ্ছে আসলে সেই পুরাতন জীর্ণতা শীর্ণতাকে ছাড়িয়ে এই দোতারা দিয়ে সে আসলে তার নিজের বিবেকী সত্তা বা নিজের জাগ্রত সত্তাকে তুলে ধরবে, এটিই প্রত্যাশা করেছেন এই ঘাটবাবু বা মাস্টারবাবু। এরপর আমরা দেখি মনসব সর্দার। মনসব সর্দার হচ্ছে বড় বাড়ির পেয়াদা। এখানে একটা চরিত্র রয়েছে বড় মিয়া। সেই বড় বাড়ির পেয়াদা, সে অনেক ব্যস্ত থাকে, কানু শিকদারের বন্ধুও বটে, ব্যস্তময় একটা চরিত্র। সবসময় বড় মিয়ার পরিবারকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে এবং বড় মিয়ার যেহেতু পেয়াদা, বড় মিয়াকে নিয়েই ব্যস্ত থাকতে হবে। অ্যাটাচড কাজ করে, সে আসলে সবকিছু মেইনটেন করে, এই জন্য সে সবসময় ব্যস্ত থাকে। কিন্তু তারপর মনসব সর্দার কানু শিকদারের গানকে সে অনেক বেশি পছন্দ করে এবং এক পর্যায়ে মনসব সর্দার এই বরগনাতেই দেখা হয় কানু শিকদারের সাথে মনসব সর্দারের। তখন মনসব সর্দার বলে, অনেক দিন কানু শিকদার তোমার গীত শুনি না, তোমার গান শুনি না, বড় মিয়ার বাড়িতে তার ছেলের মুখের ভাতের অনুষ্ঠান হবে, সেখানে কিন্তু তুমি গান গাইবে। তো যাই হোক, এভাবেই কিন্তু অনুনয় বিনয় করেছিল কানু শিকদারকে। যদিও কানু শিকদার সেখানেও ইতস্ত করেছিল, ওই যে তার বিবেকী সত্তা জেগে উঠেছিল যে আসলে সে কি গান গাইবে। মানুষ তো এখন আনন্দ রসের গান চায়, তত্ত্বকথার গান চায়, দেশপ্রেমের গান চায়, জীবন বাস্তবতার গান চায়। সে আসলে সেই পুরাতন গান আর গাইতে চাইছো না। কিন্তু যাই হোক, সে নতুন করেই পরবর্তীতে গান বাঁধতে চেয়েছিল বড় মিয়ার বাসায়। এরই মধ্যে যখন জবেদা শেষ পর্যায়ে এসেছিল, তখন কিন্তু এই কানু শিকদার এই মনসব সর্দারের কাছেই সে সহযোগিতা চেয়েছিল। সে কাউকে বলেনি যে জবেদা তার বাসায় আছে। জবেদা মূলত ওই জীর্ণ শীর্ণ বাড়িতে সে মোটামুটি কিছুদিন ছিল। সে মোটামুটি পরিপাটি করে রাখতো, তারপর হচ্ছে রান্নাবান্না করতো, মাছ কাটতো, মাছ রান্না করতো সুস্বাদু করে। এভাবে কিন্তু কানু শিকদারের বাসায় জবেদা কিছুদিন ছিল। কিন্তু এই কানু শিকদার কারো কাছে কিছু না বলে বরং মনসব সর্দারের কাছে সব কিছু সে প্রকাশ করে এবং উপায় চায় যে আসলে কি করণীয়। তখন মনসব সর্দার বলেছিল, এই মনসব সর্দার একটা কাহিনী রয়েছে। মনসব সর্দার এই বড় মিয়ার আদেশেই ভাটি অঞ্চলে, আমরা কিন্তু ভাটি অঞ্চল বলতে বরিশাল, তারপর হচ্ছে নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, এই অঞ্চলগুলোকে বুঝি। তো এই বড় মিয়া কী করতো? বড় মিয়া হচ্ছে ভাটি অঞ্চল, যারা একেবারে হতদরিদ্র মানুষ, তাদেরকে নিয়ে সেখানে ঠাঁই দিত। সেখানে হচ্ছে চর ফাটিয়ে তাদেরকে ফসল উৎপাদন করতে হতো। সেখানকার জীবনটা অনেক বেশি কষ্টকর। আসলে বরিশাল অঞ্চলেও কষ্ট রয়েছে, বরিশাল অঞ্চলও ভাটি অঞ্চলেরই অন্তর্ভুক্ত। তবে তার থেকে আরেকটু ভাটিতে আরও কষ্টকর জায়গায় আসলে বড় মিয়া কিছু পরিবার গঠন করেছিল, সেটার দায়িত্ব ছিল হচ্ছে মনসব সর্দার। তো যাই হোক, কানু শিকদার যখন কুল কিনারা না পেয়ে, তখন সে মনসব সর্দারকে বলেছিল একান্তই যেন কোনো সুরাহা যদি না হয়েই থাকে, সেক্ষেত্রে সে ভাটি অঞ্চলে জবেদাকে নিয়ে পাড়ি জমাবে। মনসব সর্দার সেভাবেই কিন্তু আসলে সে ব্যবস্থা করেছিল। পরবর্তীতে দেখা যায় যে বড় মিয়ার বাসায় অনুষ্ঠান হয়ে থাকে এবং অনুষ্ঠান হওয়ার পরে কানু শিকদার এবং মনসব সর্দারের মধ্যে একটু কথোপকথন হওয়ার সুযোগ হয়। আসলে মনসব সর্দার তো অনেক বেশি ব্যস্ত, তারপরে সুযোগ হয় যে ওই দিন আসলে দরিদ্রতা যাবে, তুমিও সেখানে যেতে পারো এবং সেখানে গেলে হয়তোবা আরও অন্যান্য যে হতদরিদ্ররা রয়েছে তাদের জন্য ভালোই হবে। তুমি সেখানে তোমার মতো জোয়ান জবরদস্ত মানুষ গেলে হয়তোবা সেখানেও ফুল ফুটতে পারে, ফসল ফলাতে পারে, বা তুমি তাদেরকে আরও উৎসাহ দিতে পারবে। তো এই জন্য কিন্তু মনসব সর্দারও রাজি হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিন্তু দেখা যায় যখন আসগর উল্লাহ জবেদাকে নিয়ে চলে যায়, তখন আর মনসব সর্দারের কিছু করার থাকে না। মনসব সর্দার একটা ডেট দিয়েছিল যে কানু শিকদার তুমি সেই দিন আসবে, সেদিন হতদরিদ্র পরিবারগুলোও আসবে এবং জবেদাকেও নিয়ে আসা হবে। তো যাই হোক, সেই কথা অনুযায়ী কিন্তু কানু শিকদার সেই দিন ভোরে সে চলে এসেছিল এবং হতদরিদ্র পরিবারগুলো এসেছিল, কিন্তু জবেদা আসেনি। মনসব সর্দার খুব গম্ভীর মুখ নিয়ে সে আসলে আসছিল কানু শিকদারের কাছে। কানু শিকদারকে বলছিল যে আসলে জবেদাকে আসগরউল্লাহ জোর জবরদস্তি করে নিয়ে গিয়েছিল। মনসব সর্দার অনেক কিছুই করতে পারত, কিন্তু আসলে এই কাজগুলো অনৈতিক হতো, এজন্যই মনসব সর্দার আসলে তেমন কিছুই করতে পারেনি। কিন্তু যাই হোক, কানু শিকদার এই প্রসঙ্গ দেখে যে আসলে সে জবেদার নেই জন্য সে আর ভাটি অঞ্চলে যাবে না,
বিষয়টি এরকম না। কানু শিকদার এক পর্যায়ে জীবন বাস্তবতা নিয়তিবাদটাকে মেনে নিয়ে সে বলেছিল যে জবেদা আসেনি তাতে কি হয়েছে, আমি চলে যাব ভাটি অঞ্চলে। এখন এই যে হতদরিদ্র পরিবাররা যে চলে যাচ্ছে ভাটি অঞ্চলে, কানু শিকদার যে চলে যাচ্ছে ভাটি অঞ্চলে, ওইখানে আসলে তারা নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে নাকি নতুন করে বন্দী হতে যাচ্ছে, এই প্রসঙ্গটি কিন্তু এখানে অসমাপ্ত একটা প্রসঙ্গ এখানে রয়েছে। এখানে কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে দেখতে পারি যে কানু শিকদার আসলে কোথায় পাড়ি জমাচ্ছে। সে হয়তো তার পিছনের জীবনটাকে ফেলে দিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু হোসেন তার বাড়িঘরের দায়িত্ব কানু শিকদারকে দিয়ে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সেই বাড়িঘর, তার নিজের বাড়িঘর, তার নিজের কিছু জমানোর সম্পদ মনসব সর্দারকে দিয়ে সে আসলে পাড়ি জমেছিল ভাটি অঞ্চলে। এই যে তার পাড়ি জমানো, এই পাড়ি জমানোকে আসলেই নতুন করে মুক্তি নাকি নতুন করে বন্দিত্ব, এই প্রসঙ্গটা কিন্তু এখানে থেকে যায়। যদিও সেখানে দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত সকলেই সেখানে অবস্থান রয়েছে। সেখানে একটা মার্ক্সবাদী, শোষণহীন সমাজ গঠন করার কথা বলেছিল মনসব সর্দার। এই প্রসঙ্গটা একটু আঁচ দিয়েছিল যে সেখানে আসলে সকলেই সমান, কিন্তু তারপরও এই প্রশ্নটা থেকেই যায় যে আসলেই সে মুক্তি পেয়েছে নাকি নতুন করে বন্দিত্ব। তো যাই হোক, কানু শিকদার জবেদাকে ছাড়াই সে ভাটি অঞ্চলে পাড়ি জমায়। আর তার বন্ধু হোসেনকে তো আমরা ওই যে মেহেরজানকে সে বিদায় দিয়ে, মেহেরজানকে আশ্বাস দিয়ে সে বিদায় হয়, লাস্ট দেখি হোসেন মেহেরজানের বিদায়ের চিত্র। এরপরে কিন্তু আর হোসেন আসেনি। এই পুরো ছোট ছোট পরিচ্ছেদে কিন্তু হোসেন আর আসেনি, অর্থাৎ হোসেনের প্রসঙ্গটিও কিন্তু অসমাপ্তই রেখেছে লেখক। এরপর হচ্ছে আরেকটা চরিত্র রয়েছে করম আলী বা কবিয়াল। করম আলী যে কানু শিকদারের দাদা, তিনি হচ্ছে বয়াতি, কানু শিকদারের দাদা, প্রাচীনতার প্রতীক। এই করম আলী কিন্তু আসলে পূর্বের আসলে দুঃখময় প্রেম কাহিনী বা গীত গাথায় এগুলো গাইতেন, যেটার অনুপ্রেরণা পেয়ে কানু শিকদার আসলে শিল্পী বা কবিয়ালে রূপান্তরিত হয়েছেন। একে একে কিন্তু প্রত্যেকেরই চিত্র দেখি। হোসেনের চিত্র অর্ধ সমাপ্ত, সখিনার চিত্র অর্ধ সমাপ্ত। সখিনার মা, যদিও সখিনা ফিরে আসার পর কানু শিকদারের মধ্য দিয়ে হোসেনকে জানাতে চেয়েছিল, কিন্তু কানু শিকদার তো হোসেনকে আর খুঁজেই পায়নি, আর কি জানাবে। তো যাই হোক, কানু শিকদারের কিন্তু ভাটি অঞ্চলে যাওয়ার মধ্য দিয়েই তার জীবনের মুক্তি না বন্দিত, এটা অস্পষ্ট থাকে। জবেদার জীবন তো সেই আজগর উল্লাহর বাসায়, সে আবার তাকে ফেরত যেতে হয়, নিয়তিবাদের প্রতীক হতে হয় তাকে। মেহেরজান হচ্ছে সর্দারের মাঝির মেয়ে, সেও হচ্ছে স্বামী প্রতিতা, নিয়তিবাদের প্রতীক। ঘাটবাবু, মাস্টারবাবু উপন্যাসের বিবেকী সত্তা মনসব সর্দার, ইনি কিন্তু মোটামুটি একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে বা উজ্জ্বল একটা চরিত্র এই মনসব সর্দার। এরপর অন্যান্য চরিত্র আমরা দেখি লতিফের সম্পর্কে একটু আগে বলেছি। বড় মিয়া, বাবু মহাশয়, জয় জামালি হচ্ছে আসলে কানু শিকদারের বাবা, তার নাম ছিল। আসলে কানু শিকদার কখনোই সংসার জীবনে তার দাদা, তার বাবা, তার মা কেউই আসলে সংসার জীবনে খুব একটা সুখী ছিল না, হয়তো বা দারিদ্রতার কারণে। এই জন্য সংসার বিমুখতার প্রবণতা তার মধ্যে দেখা যায়। তো এইভাবেই কিন্তু আমরা কোনো কোনো চরিত্রের অস্পষ্টতা পাই, কোনো কোনো চরিত্রের সমাপ্তি ঘটে, আর বিচ্ছেদ থেকেই যায়। আমরা কিন্তু সব শেষে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে কাউকেই আমরা একত্রিত করতে পারি না, সকলের মধ্যে আমরা বিচ্ছেদের একটা চিহ্ন দেখতে পারি। এরপর আসছি উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টে। এটা একটা সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস তখনই বলা হবে যখন ওই সমাজের চিত্রটা পরিস্ফুটভাবে, পরিষ্কারভাবে ফুটে উঠবে। সমাজ যখন একটা চরিত্রে উপনীত হবে তখনই কিন্তু তাকে সামাজিক উপন্যাস বলা হয়ে থাকে। তা এই যে বরিশাল অঞ্চলটি, এই পুরো সমাজটাই একটা চরিত্রে পরিণত হয়েছে, এই জন্য কিন্তু এটি একটি সামাজিক উপন্যাস। এরপর হচ্ছে আঞ্চলিক উপন্যাস বলা হয়ে থাকে। বরিশাল অঞ্চলটাকে কেন্দ্র করেই যেহেতু রচিত হয়েছে, বরিশাল অঞ্চলটা একটা কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছে, এই জন্য একটি আঞ্চলিক উপন্যাস বলা হয়ে থাকে। রোমান্টিক উপন্যাস অবশ্যই বলবো, যদিও এটি আসলে নদী, মাঝি, প্রকৃতির একটা উপন্যাস। দারিদ্রতা, হতদারিদ্রতা, সংগ্রাম, নারীদের দুরবস্থা, সকল কিছুর মধ্য দিয়েও কিন্তু আমরা আসলে হোসেন, সখিনা, হোসেন মেহেরজানের প্রেম কাহিনী দেখতে পাই। কানু শিকদার এবং জবেদা, তাদের যে আসলে প্রেম কাহিনী, তাদের যে বিচ্ছেদ, এই বিষয়গুলো দেখতে পারি। তো সকল কিছুর মধ্যে দিয়ে আসলে এটিকে রোমান্টিক উপন্যাস বলা হয়ে থাকে। গীত ধর্মী উপন্যাস, আমরা এই উপন্যাসটা যারা আপনারা দেখেছেন, যাদের কাছে বই সংগ্রহ করা নেই, তারা PDF দেখতে পারেন। দেখবেন যে সেখানে মানে একটা করে পেজ দেওয়া, তারপরে পরেই একটা করে বড় বড় গীত দেওয়া আছে। গীত তো আমরা জানি ছন্দে যেটা বলা হয়, যেমন দুনিয়া বিতে সকল পাওয়া যায়, কেবল মনের মতো মানুষ পাওন দেয়। এরপরে দেখা যাচ্ছে বধূ হৃদয়ে যে আমার মানে না বারণ, অঙ্গের যৌবন জ্বালান না মানে শাসন। এভাবে কিন্তু মানে ছন্দে কিন্তু গীত রচনা করা হয়, বা আগেকার মানুষ আসলে মুখে মুখে অনেক গীত বাঁধতে পারতো। তো এই জন্য কিন্তু আমরা দেখি যে পুরো উপন্যাসটার মধ্যে ম্যাক্সিমাম সময় গীতই শুধু গাওয়া। তো এই জন্য তাকে গীত ধর্মী উপন্যাস বলা হয়ে থাকে। প্রতীক ধর্মী উপন্যাস বলা হয়েছে এই জন্যই, কাশবনটা হচ্ছে একটা প্রতীকী চরিত্র হয়ে ফুটে উঠেছে। কাশবনের সাথে জবেদার তুলনা করা হয়েছে, এবং কাশবনের দিকে তাকালেই জবেদার চিত্রটাই যেন কানু শিকদারের ভেসে ওঠে। কাশফুলের, কাশ গাছের যে বৈশিষ্ট্য, জবেদার মধ্যেও সেই একই বৈশিষ্ট্য রয়েছে।
তো এই দিক থেকে তাকে প্রতীকধর্মী উপন্যাস বলা হয়ে থাকে। এছাড়াও এখানে যে বিশেষ বিশেষ অঞ্চলগুলোও কিন্তু আসলে প্রতীকী অঞ্চল হিসেবেই পরিণত হয়েছে। তারপর হচ্ছে ফটোগ্রাফিক উপন্যাস। ফটোগ্রাফিক উপন্যাস বলতে আসলে আমরা খাবলা খাবলাভাবে দেখতে পারবো যে মনে হচ্ছে যে এটা একটা পুরো ছবি। কাশবনের চিত্রটা একটা ফটোগ্রাফিক বা একটা ছবি, বা এই যে কেওড়া গাছ, কেওড়া হচ্ছে সুন্দরবনের অঞ্চলে একটা সুন্দরী গাছ, মানে এটা একটা ছবি, পড়লেই বা দেখলেই একটা চিত্র ভেসে আসে আমাদের মধ্যে, একটা মানে একটা ছবি ভেসে আসে। এই জন্য কিন্তু এটিকে ফটোগ্রাফিক উপন্যাস বলা হয়। মিথিক্যাল বা পৌরাণিক উপন্যাস বলা হয়ে থাকে পুরাণ থেকে যেই চরিত্র বা বিষয়বস্তুগুলো নেওয়া হয়ে থাকে বা অতীত কোনো ঘটনা থেকে যে বিষয়বস্তু বা চরিত্র নেওয়া হয়ে থাকে সেগুলো হচ্ছে পৌরাণিক বা মিথিক্যাল উপন্যাস বলা হয়ে থাকে। তো এই কাশবনের কন্যাও কিন্তু কোনো পুরাণ চরিত্র বা অতীত কোনো চরিত্র বা ঘটনা বা বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে, এই জন্য এটিকে কিন্তু মিথিক্যাল বা পৌরাণিক উপন্যাস বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মার্ক্সবাদ। আমরা কিন্তু এখানে অদৃশ্য বা অস্পষ্ট মার্ক্সবাদ দেখতে পারি। কেন? এই যে মনসব সর্দার যে ভাটি অঞ্চলে যে হতদরিদ্রদের নিয়ে যে গ্রাম রচনা করতে চেয়েছিল, বড় মিয়া যে সমাজ রচনা করতে ছিল, যে রাষ্ট্রহীন শ্রেণীহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিল, সেটা যদিও দুর্বিষহ বা কষ্টকর জায়গা, কিন্তু তারপরও সেখানে একটা রাষ্ট্রহীন সমাজহীন শোষণহীন সমাজ গড়ে ওঠার কিন্তু আভাস আমরা এখানে দেখতে পারি। এজন্যই কিন্তু এখানে আমরা বলতে পারি যে এটা একটা মার্ক্সবাদী উপন্যাস। যদিও বিষয়টি ধোঁয়াশা বা অস্পষ্ট, কিন্তু আমরা বলতেই পারি যে এটি একটি মার্ক্সবাদী উপন্যাস। এই উপন্যাসের সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের। এখানে হোসেন মিয়া চরিত্রের সাথে কিন্তু এই যে বড় মিয়ার চরিত্রের সাথে অনেক মিল পাওয়া গিয়েছে। হোসেন মিয়ারও যেমন একটা স্বপ্ন ছিল যে ময়নাদ্বীপ সে গড়ে তুলবে, সে হচ্ছে আসলে চরের মধ্যে ফসল ফলাবে, চাষাবাদ করবে, এরকম কিন্তু বড় মিয়ার একটা ইঙ্গিত আমরা দেখি। তারও একটা স্বপ্ন ভাটি অঞ্চলে আসলে হতদরিদ্রতা গিয়ে চরের মধ্যে তারা আসলে ফসল বা চাষাবাদ করবে, বা তারা তাদের জীবন জীবিকা সুন্দরভাবে নির্বাহ করবে, এরকম কিন্তু একটা স্বপ্ন আমরা বা অবস্থা দেখতে পারি। এই দিক থেকে কিন্তু আসলে পদ্মা নদীর মাঝি এবং কাশবনের কন্যা উপন্যাসের মধ্যে অনেকটাই মিল আমরা দেখতে পারি। তো সর্বসাকল্যে বলবো যে আসলে এই উপন্যাসে দক্ষিণ পশ্চিম বাংলার উপকূলবর্তী জীবনের যে চিত্র, তাদের যে দুর্বিষহ, তাদের যে যন্ত্রণাময়, তাদের যে কষ্টকর জীবনের চিত্র, কবিয়াল জীবনের চিত্র, প্রেমের চিত্র, এগুলো কিন্তু এখানে সুস্পষ্ট হয়েছে। নিম্নবর্গীয় যে চিত্রগুলো রয়েছে, আসলে এখানে যদি এক্সামের মধ্যে যারা অনার্স লেভেলে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, যারা হচ্ছে 7 কলেজ রয়েছেন, যাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, এখানে কিন্তু আপনারা সার্বিক বিষয়টা জেনেই নিলেন যে আসলে এখানে প্রধান চরিত্রগুলো কি, উপন্যাসের বৈশিষ্ট্যটা কি, মূল বিষয়বস্তু কি। যাদের এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তাদের আমি আশা করি যে তাদের আসলে কোনো প্রশ্নই, কোনো ব্যাখ্যাই তাদের আটকাবে না। আসলে এখান থেকে আসার মতো আসলে এই যে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টগুলো রয়েছে, শামসুদ্দিন আবুল কালাম আসলে এই উপন্যাসে কি কি বিষয়বস্তু তুলে ধরেছেন, বা তার উপন্যাসের বৈশিষ্ট্যই বা কি, বা বিশেষ বিশেষ চরিত্রও আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে ছোটো করে একটা সুন্দর একটা লাইন তুলে দিয়ে ব্যাখ্যা আসতে পারে, এভাবে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটি রোমান্টিক উপাখ্যানের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের নিম্নবর্গের মানুষ, অর্থাৎ বরিশাল অঞ্চলের নিম্নবর্গের মানুষের সংগ্রাম, দারিদ্রতা, আনন্দ, বেদনা, হতাশা, তাদের নারী দুরবস্থা, নদী, মাঝি, প্রকৃতি, উপভাষা, ভাষা, রূপকথা, উপকথা, বেশ্যাবৃত্তি, বাবুদের ক্ষমতা, সকল কিছু কিন্তু এখানে দেখেছে। তবে আমরা কিন্তু এই পুরো উপন্যাসটাতে যদিও পারিবারিক নির্যাতনের কথা দেখতে পারি, আমরা কিন্তু সামাজিকভাবে নির্যাতনের কথা খুব কমই দেখতে পারি। যেমন জমিদার কর্তৃক শোষক শ্রেণী বা শোষক শ্রেণীর শাসক শ্রেণী কিন্তু খুব একটা দেখতে পারি না, বা তাদের আধিপত্যটাও কিন্তু আমরা খুব একটা দেখতে পারি না। তবে হ্যাঁ, লম্পট দুশ্চরিত্র কিছু লোক আমরা দেখতে পারি। এখানে শুধুমাত্রই যে আসলে তাদের রোমান্টিক উপাখ্যান দুটো দেখেছি, আর এবং তাদের দারিদ্রতা, হতাশা, বঞ্চনার বা তাদের দুর্বিষহ যন্ত্রণার কথাগুলি এখানে পড়েছি। তো যাই হোক, আমরা দেখলাম হচ্ছে কাশবনের কন্যা, মূল বিষয়বস্তু, প্রধান চরিত্রসমূহ, উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।